ধারা 17 অনুসারে আপনার 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও কিন্তু বিধান রয়েছে। তো মিথ্যা মামলা যদি এই ধরনের আদালতে প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন ড্র হবে। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে আপনাদের সাথে আছি আইন আদালত অনুষ্ঠানে। আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আসলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 যেটা আপনার 3 সেটা অ্যামেন্ডেড হয়েছে 2020-তে, যাও অ্যামেন্ডেড। তো ওইটার সেকশন 11 গ এবং 30 নিয়ে একটু আলোচনা করব। আমরা অনেকেই জানি যে নারী নির্যাতন মামলার একটা আতঙ্ক পুরুষদের মাঝে আছে। যখন কোনো পারিবারিক কলহ হয়, হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো রকম কলহ হয়, দ্বন্দ্ব হয়, ভুল বোঝাবুঝি হয়, অথবা সত্যিকার অর্থেই যদি হাজব্যান্ড ওয়াইফের উপর কোনো যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে, তাকে মারধর করে, মানসিক এবং শারীরিক নির্যাতন করে, তখন সঙ্গত কারণেই স্ত্রীরা বা সংশ্লিষ্ট কনে বা সংশ্লিষ্ট পার্টনার এগ্রিভড হয়ে থানায় মামলা করার চেষ্টা করেন। কখনো কখনো আদালতে, বেশিরভাগ ক্ষেত্রে আদালতেও মামলা করেন, ট্রাইব্যুনালে মামলা করেন অনেক ক্ষেত্রে। তো ওই মামলার প্রসিডিউরে আমি যাচ্ছি না, আমি জাস্ট বলবো যে এই মামলাগুলা কিভাবে করা হচ্ছে, বেশিরভাগ মামলার ফেইট কী, অর্থাৎ এদের পরিণামগুলো কী, কনসিকোয়েন্সটা কী আসলে আমাদের দেশে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ এবং 30 এই সেকশনটা অত্যন্ত পপুলার। কারণ হচ্ছে যে কোনো ঘটনা ঘটলেই, অর্থাৎ যদি হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দেয় তাহলেও একটা মামলা কমন নারী শিশু নির্যাতন দমন আইনের 11 গ এবং 30। হাজব্যান্ডকে আসামি করা হয়, ননদকে আসামি করা হয়, বাবা মাকে আসামি করা হয়, দেবরকে আসামি করা হয়, আত্মীয় স্বজন মোটামুটি মোরলেস অনেককে একটা বিশাল লিস্ট করে আসামি করে দিয়ে মামলা করে দেওয়া হয়। তো আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি এই মামলাটা বা এই ধরনের মামলাগুলো 90% ফলস, ফেব্রিকেটেড, বেসলেস। এগুলোর কোনো ট্রায়াল সম্পাদন হইতে খুব কম হয়, অর্থাৎ এর আগেই মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়ে যায়, কোয়াশ হয়ে যায়, স্টে হয়ে যায় উচ্চ আদালত থেকে, আপুশ হয়ে যায়, অথবা ট্রায়ালে আসামি খালাস পায়। এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি। যাও, এই মামলাগুলোর এই যে একটা স্প্রেডিং এত যে হচ্ছে আমাদের দেশে, কিন্তু প্রচুর আপনার কেস ব্যাকলগ, এইসব মামলারও একটা কারণ। মিথ্যা একটা মামলা ঠুকে দেওয়া, ধরুন কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বনিবনা হচ্ছে না, আইনে নির্ধারিত পদ্ধতিতে যে কেউ কাউকে, হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারে, ওয়াইফ হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারে দেশে প্রচলিত আইন অনুসারে এবং পার্সোনাল ল অনুসারে প্রত্যেকের রিলিজিয়নের। তো সেই ক্ষেত্রে ডিভোর্স দেওয়ার পরই এগ্রিড হয়ে দেখা যায় 95% 11 গ এবং 30 মামলাগুলো হয় ডিভোর্সের পরে। তাতে করে যিনি ডিভোর্স দেন বা তালাক দেন উনি হয়রানির শিকার হন, অনেক সময় গ্রেফতার হন, কারাবাস করেন, আবার জামিনে পান। তো এই জিনিসগুলো, কনসিকুয়েন্সগুলো হচ্ছে সমাজে, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। আমার কথা হচ্ছে এই আইনগুলার আসলে এই যে মামলাগুলো কেন হচ্ছে এবং এর পরিণামটা কি, এগুলো আজকে একটু আলোচনা করব। ধরুন আপনি সত্যিকার অর্থেই নির্যাতিত, আপনাকে আপনার হাজব্যান্ড বা আপনার হাজব্যান্ডের পরিবারের অন্য কোনো সদস্য শারীরিক মানসিক নির্যাতন করে, ব্রুটালি করে, অথবা সিম্পল ইনজিউরি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আইনের প্রোটেকশন নিতে পারেন, এই ধরনের মামলা করতে পারেন। বিয়ে বহাল থাকা অবস্থায় করতে পারেন, বিয়ের ডিভোর্সের পরেও হতে পারে। কিন্তু বেসলেস কোনো অভিযোগ যদি আপনি আদালতে নিয়ে যান, এর পরিণামটা আপনাদের একটু বলে দিচ্ছি। সেকশন 17 অর্থাৎ 17 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 অ্যামেন্ডেড 2020 এর ধারা 17 অনুসারে আপনার 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও কিন্তু বিধান রয়েছে। তো মিথ্যা মামলা যদি এই ধরনের আদালতে প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন ড্র হবে এবং বাদী কিন্তু 7 বছরের সাজা পাবেন। তার শাস্তি হচ্ছে 7 বছর। তো সর্বোচ্চ শাস্তি 7 বছর। মিথ্যা মামলা 11 ধারা যদি করা হয়, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় বাদীরা, তারা এত বেশি উদ্বিগ্ন হবেন না, এত বেশি অরিড হবেন না। ভালো একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে মামলাটা কন্টেস্ট করে যাবেন। মামলাটাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, প্রসিকিউশন ড্র করার জন্য বাদীর বিরুদ্ধে আপনার বিজ্ঞ আইনজীবীকে অ্যাপ্লিকেশন দিতে বলবেন, অথবা আদালত সুমোটো প্রসিকিউশন ড্র করতে পারে এবং যে বাদীনি থাকবেন 7 বছরের সাজা কিন্তু তার হয়ে যাবে। তো মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেককে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলেছি এবং অনুরোধ করব যে অন্যায়ভাবে
কাউকে আসলে এ ধরনের নারী শিশু নির্যাতন মামলা না দিয়ে হয়রানি না করাই বুদ্ধিমানের কাজ। আইনে কিন্তু এটারও প্রোটেকশন আছে। যারা ভিকটিম হবে, মিথ্যা মামলার শিকার যারা হবে, হয়রানির শিকার যারা হবে, তাদের কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থাও রয়েছে টর্ট আইনে। তো আপনি তাকে জেল খাটালেন অনেক বছর, ধরুন আপনি 2 বছর 3 বছর জেল খাটালেন, কথার কথা, তার যে অপূরণীয় ক্ষতি হয়েছে শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, তার যে সুনাম ছিল এগুলো ক্ষুণ্ণ হয়েছে, নষ্ট করেছেন, সেটারও কিন্তু একটা রিলিফ চাইতে পারে আদালতে। তো সব কিছু বিবেচনায় 7 বছরের সাজা তো আছে, অন্য অন্য সাজার ব্যাপারও কিন্তু থাকতে পারে, অন্য অন্য মামলাও কিন্তু তৈরি হতে পারে আপনার বিরুদ্ধে, সম্মানহানির বিষয় কিন্তু থাকতে পারে যদি মিথ্যা প্রমাণিত হয়। যাই হোক, মিথ্যা মামলা দায়ের করার কনসিকুয়েন্স হচ্ছে 7 বছরের সাজা এবং অর্থদণ্ড আছে। আর এই মামলাগুলো 11 গয়া ধারার মামলাগুলোর আসলে শাস্তি কী? আইনে নির্ধারিত 11 গয়ের যে সাজা, সেটা হচ্ছে 3 বছরের, সর্বোচ্চ 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 বছরের সশ্রম কারাদণ্ড। এই মামলাগুলো, এগুলো আসলে আপোষযোগ্য মামলা। আগে আসলে আপোষযোগ্য ছিল না, এখন 2020 সালে এই আইনটা সংশোধন হয়েছে। এই সেকশনটা আসলে আপোষযোগ্য এবং কম্পাউন্ডেবল। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাদীপক্ষ অর্থাৎ যাদের বিরুদ্ধে করা হয়, সেই ক্ষেত্রে উচ্চ আদালতে অনেক সময় যদি মামলার কোনো গ্রাউন্ড না থাকে, মামলা যদি আসলে কোনো রকম ফলস মামলা হয়, তাহলে একটা কন্ট্রাডিকশন থাকেই। আর ডিভোর্সের পরে যদি এই ধরনের মামলাগুলো করা হয়, তাহলে বোঝাই যায় যে এগুলো প্রতিশোধ পরায়ণ হয়ে করা হয়েছে। সেই ক্ষেত্রে ডিভোর্সের পরে যদি এই ধরনের মামলাগুলো করা হয়, তাহলে আদালত ধরেই নেয় বেশিরভাগ ক্ষেত্রে যে এগুলো আসলে ফ্যাব্রিকেটেড ম্যাটার এবং কালার্ড ম্যাটার, ফলস, বেসলেস। তো সেই ক্ষেত্রে সাময়িক বিবাদীরা সাময়িক হয়রানি হলেও এই মামলাগুলো আসলে টিকে না। উচ্চ আদালতে আমরা এগুলাকে স্টে বা কোয়াশ করে ফেলতে পারি ইজিলি, খুব সহজেই করা যায়। আর অনেক ক্ষেত্রে ডিভোর্সের আগেও যদি করা হয় কোনো মিথ্যা মামলা এই ধরনের, আসলে মিথ্যা তো মিথ্যাই, যদি কোনো ভালো কোনো বিজ্ঞ আইনজীবীর হাতে পড়ে এই ধরনের মামলা, তাহলে এগুলোকে টুইস্ট করে এগুলো কিন্তু আসলে ফ্রাস্ট্রেট করে দেওয়া যায়। এই মামলাগুলো কিন্তু আসলে চলবেই না এবং এগুলা মিথ্যা খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। এইসব মামলাগুলো, মিথ্যা মামলাকে মিথ্যা প্রমাণ করার জন্য একজন বিজ্ঞ আইনজীবী যথেষ্ট। তার জুডিশিয়াস নলেজ, এক্সপার্টাইজ এগুলা আসলে মাইন্ড অ্যাপ্লাই করে, পর্যাপ্ত পড়াশোনা করে, খুব পেশেন্সলি যদি মামলাটা ডিল করেন এবং ক্লায়েন্টকে যদি সেভাবে অ্যাডভাইস করেন, আদালতে যদি সেভাবে বক্তব্য এবং আইন এবং বিভিন্ন দেশি বিদেশি যে নজিরগুলো আছে এগুলোকে ইন্টারপ্রেট করে যদি আদালতে উপস্থাপন করেন, নিশ্চয়ই মিথ্যা মামলা আসলে মিথ্যাই প্রমাণিত হবে এবং হয়, আমরা সেটা দেখেছি। যা হোক, আপনারা যারা মিথ্যা মামলার শিকার হন তারা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মিথ্যা অলওয়েজ মিথ্যা। হয়রানিমূলক মামলা যারা করেন তাদের একটু উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। বর্তমান সময়ে বিজ্ঞ আদালতগুলো দেখা যাচ্ছে যে এই ধরনের মিথ্যা মামলা যারা যদি আদালতে প্রমাণ হয়, সাথে সাথে প্রসিকিউশন ড্র করে এদেরকে সাজা অথবা শাস্তি, আপনার জরিমানা করে দিচ্ছেন। সো একটু কেয়ারফুল থাকতে হবে যারা এই ধরনের টেন্ডেন্সি নিয়ে কাজ করেন মাথায়। মিথ্যা মামলা করার আগে আপনাদেরকে অনেকবার চিন্তা করতে হবে যে এই মামলা করার পরে আমার কোনো রকম আইনে কোনো সমস্যা আছে কি না। যেহেতু নারী শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় সুস্পষ্ট বলা আছে 7 বছরের সাজার বিধান আছে এবং জরিমানার বিধান আছে, তাহলে আপনাদেরকে কিন্তু একটু সতর্কতার সহিত পথ চলতে হবে। যাই হোক, 11 গ এবং 30 এই 30 এই সেকশনের মামলাগুলা বহুল প্রচলিত আমাদের আদালত প্রাঙ্গণে এবং উচ্চ আদালতে আমাদের প্র্যাকটিসে আমরা যা দেখেছি। 11 গ এবং 30 এই সেকশনে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উচ্চ আদালত ইন্টারফেয়ার করে এবং আদালত চমৎকার রিলিফ দেয় যখন আদালত বুঝতে পারে, আদালতকে যখন আমরা উপস্থাপন করতে পারি যে মামলাগুলো আসলে বেসলেস, শুধু হ্যারাস করার জন্য করা হয়েছে এবং এগুলোর আসলে কোনো রকম গ্রাউন্ড নেই, এ ধরনের আসলে কোনো অফেন্স কমিট হয়নি, এটা যদি আদালতকে বোঝাতে পারি, প্রাইমা ফেসি কোনো কেস নেই, আদালত কিন্তু খুব সহজেই রিলিফ দিয়ে দেয়। জামিনের বিষয় থাকে, জামিন দিয়ে দেয়। সেই ক্ষেত্রে অনেক সময় কোয়াশ করে ফেলি এবং স্টে হয়ে যায় মামলাগুলো, কোনো এক পর্যায়ে গিয়ে রুল অ্যাবসলিউট হয়ে যায়, মামলাগুলো আর চলে না। সেক্ষেত্রে যিনি বাদিনী থাকেন ওনাদের আসলে অর্থের অপচয় হয়, সময়ের অপচয় হয়, এনার্জি লস হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওনারা মিথ্যা মামলা করার কারণে নিজেরা আবার সাজার সম্মুখীন হতে হয়। যা হোক, আজকে 11 গ ধারা নিয়ে যে আলোচনা আমি করেছি, আশা করি একটু উপকৃত হয়েছেন আপনারা। 11 গ এবং 30, অর্থাৎ 30 হচ্ছে এই আইনের অধীনে যেই অপরাধটা সংঘটিত হয় তাকে যারা সহযোগিতা করে, অর্থাৎ হাজব্যান্ডের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন
এদেরকে আসামি করা হয়। সহযোগী আসামিদেরকে যারা কোনো অপরাধ সংগঠনের সহযোগিতা করেন তাদেরকে সেকশন 30-র আওতায় নিয়ে আসা হয়। আর 11 গ হচ্ছে আপনার সিম্পল ইনজিউরি, অর্থাৎ সাধারণ জখম, তাকে নীলাফলা জখম করেছে, চোট দিয়েছে, থাপ্পড় দিয়েছে, শরীর ফুলে গিয়েছে, এই ধরনের কোনো রকম জখম যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে 11 গ দ্বারাই মামলা করা হয়। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি অনেকে ফলস মেডিকেল রিপোর্ট বা মেডিকেল সার্টিফিকেট যেভাবেই হোক এনিহাউ মানে আনফেয়ার ওয়েতে কালেক্ট করে আদালতে উপস্থাপন করেন। যখন মামলা সাক্ষীর পর্যায়ে চলে আসে, আমরা যখন জেরায় যাই, তখন যখন বা সংশ্লিষ্ট যে মেডিকেল অফিসার বা যিনি সার্টিফিকেটটা ইস্যু করেছেন তাকে যখন আমরা সাক্ষী হিসেবে কল করি, তাকে যখন জেরা করি, উনি কিন্তু তখন আর প্রপার উত্তর দিতে পারেন না, যেহেতু ফলস এবং ফ্যাব্রিকেটেড জিনিস বানানো জিনিস দেওয়া হয়েছে। তো অনেক ক্ষেত্রে মেডিকেল অফিসার বা ডক্টরদের কিন্তু বিজ্ঞ আদালত কারণ দর্শায় এবং এদেরকে কিন্তু সাজা দেওয়া হয়েছে, এরকম ঘটনাও নজিরও রয়েছে। তো মেডিকেল সার্টিফিকেট ফেক এবং যদি ফ্যাব্রিকেটেড যদি হয় তাহলে সেক্ষেত্রে মামলার মেরিট তো থাকেই না, এটার একটা ব্যাড কনসিকুয়েন্সও কিন্তু রয়েছে। এটাই আমরা আমাদের প্র্যাকটিসে দেখে আসছি। যাই হোক, বলছিলাম 11 গ এবং সেকশন 30 অফ নারী শিশু নির্যাতন দমন আইন 2003 এবং এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে 2020-তে। এখানে অ্যামেন্ডমেন্টে অনেক জিনিস চলে আসছে, এগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। সেকশন 901 এটা নিয়ে আলোচনা করব। অ্যামেন্ডেড সেকশন ডিএনএ টেস্টের বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের এই আলোচনায় যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, যে জিনিসগুলো আমি আসলে অল্প সময়ে আপনাদেরকে কভার করতে পারিনি, আমি আসলে ধাপে ধাপে জিনিসগুলো চেষ্টা করব আপনাদেরকে উপস্থাপন করার জন্য। আপনারা আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।